পিনাকি দাদা আমাকে বলেছিলেন, আমি তো তোমার পিছে লাগি না, তুমি কেন আমার পিছে বারবার লাগো? ঠিক আছে, তুমি কেন আমার পিছে বারবার লাগো? আমি একটা মেনশন করি, আপনি এবং ইলিয়াস ভাই একই সাথে মিল রেখে কাজগুলো করেন। গত কয়েকদিনে আমি অনেক হ্যারাসমেন্টের শিকার হয়েছে, অনেক মানে অনেক। আমরা কোনো ক্রাইম করিনি ভাই, কোনো ক্রাইম করিনি। 60 লক্ষ টাকা আমি আমার সহযোদ্ধার কাছ থেকে নিয়েছি নাকি সেটা গুজব ছড়ালো ইলিয়াস ভাই। খুব ভালো কথা, গুজব ছড়ানো ইলিয়াস। আমরা বলছি যে প্রুফ দেন, আপনি কি ভিত্তিতে বলছেন? একটা চেক, অ্যাকাউন্টস, লেনদেন, ছবি, কিছু একটা দেন। কোনো কিছু দিতে পারে নাই, পরে ডিলিট করে দিয়েছে। ডিলিটটা কেন করতে হয় আমার জিজ্ঞাসা। এর আগে হলো একজন ছাগল চুরি করছে, সেই লোকরে এলাকার লোকজন চড়থাপ্পড় মারতেছে, তো ওইটা বিএনপি নেতা কর্মী মারতেছে বলে পিনাকি দাদা শেয়ার করলেন। মানে এইভাবে গুজব ছড়ানোর এত আগ্রহ কেন? এই আগ্রহগুলোর কারণ কি? ঠিক আছে, আমরা এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা বলেছি যে যা হয়েছে হয়েছে, আন্দোলন সংগ্রাম আমরা করেছি, আমরা দেশকে একটা স্থিতিশীল জায়গায় নিয়ে যেতে চাই। আমার প্রশ্ন, আজকে পিনাকি দাদা আরেকটা দিতে হবে, আপনি আমাকে কেন সিপিবির অফিস ভাঙতে বলেছিলেন? কেন সিপিবির অফিস ভাঙতে বলেছিলেন? আমাকে ভাঙতে বলেছেন, সিপিবির প্রিন্স ভাইকে আবার আপনি কেন আবার আগে থেকে বলে রাখছিলেন? দুইজনকে দুইভাবে বলে রাখার কারণটা কি? যেই দিন জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে আসছিল সেই দিন আপনি সিপিবির অফিস ভেঙে দখল করতে আমাকে কেন বলতেছেন বলেন? তারপরে আমাকে পিনাকি দাদা আজকে আরেকটা জবাব দিবেন, সেনাবাহিনীর বিরুদ্ধে কেন আমাদেরকে প্রোগ্রাম করতে বলেছেন বলেন? শুধু এক্স্যাক্টলি ওয়াকার ওয়াজ নট দ্য প্রবলেম, ওয়াকার শুধু সমস্যা ছিল না, আমাকে ওয়াকার বিষয়ে কথা বলেননি। আমাদের কাছে সব আলাপচারিতা আছে, শুধু ওয়াকার না, ওয়াকার না শুধু। কেন এটা বলেছিলেন আপনি আমাকে জবাব দিবেন। ঠিক আছে, এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সবাই কেন সেনাবাহিনীর কাছে গিয়েছিল? আমার জিজ্ঞাসা, কেন সবাই সেনাবাহিনীর কাছে গিয়েছিল? কেন? ছাত্ররা কেন গিয়েছিল? উপদেষ্টারা কেন গিয়েছিল? তখন আস্থা রাখতে পারলেন, এখন কেন আস্থা রাখতে পারছেন না সেনাবাহিনীর উপরে? এই মব সৃষ্টি করার কারণটা কি বলেন? বলেন কেন আপনারা এখনো বিভিন্ন জায়গায় জায়গায় মব সৃষ্টির চেষ্টা করেছেন? একটা খুশির সংবাদ দিই, আমরা কয়েকটা টিম একসাথে কাজ করতাম, ভারতীয় আগ্রাসন বিরোধী 4টা টিম একসাথে কাজ করতাম। একটার নাম ধরেন আপনার হলো এক্স, আরেকটা নাম ওয়াই, আরেকটা নামে জেড, আর একটা হলো আমরা এই 4টা টিমই পিনাকি ভট্টাচার্য দাদার নির্দেশনায় পরামর্শে কোনো প্রোগ্রামে আপনারা দেখেছেন আপনারা এক্স ওয়াই জেড, আমি নামগুলো বলছি না, আমি আমার দলের নাম বলছি, বাট আরো 3টা টিম আছে এরকম যারা বিভিন্ন প্রোগ্রামে পিনাকি ভট্টাচার্য বললে আমরা যেতাম। আমরা কেন যাই না জানেন? আমরা প্রবলেম হিসেবে এটাকে ধরেছি, এটা যাওয়া উচিত না, এটা যাওয়া উচিত না, এবং এরপর থেকে আমরা যাই না। যখন সেনাবাহিনীর বিষয়টা আসছে, যখন সিপিবির অফিস ভাঙার বিষয়টা আসছে। আজকে একটা কথা বলি, ধানমন্ডি 32 ভাঙার বিষয়ে একটা কথা বলি। ধানমন্ডি 32 ভাঙা হয়েছে, উত্তেজনা সৃষ্টি হয়েছে, গরম গরম অবস্থা সৃষ্টি হয়েছে। ঠিক আছে, মানে কি একটা অবস্থা, আমরা সবাই ঝোঁকের মাথায় সেখানে চলে গেছি, যে যার মতো করে একটা একটা করে ইট খুলছি, ভাঙছি, আমাদের রাগ ছিল, ফ্যাসিবাদের প্রতি ক্ষোভ ছিল। ঠিক আছে, বাট এক্স্যাক্টলি একদিন ভিন্ন রকম অনুভূতি দেশের মানুষের প্রতি মানুষের হবে এখানে, যে এই এক্স্যাক্টলি এই মবটা এক্স্যাক্টলি কোনো প্রয়োজন ছিল কিনা। ঠিক আছে, এরকম জায়গায় জায়গায় ক্ষেত্র বিশেষে মব তৈরি করা, থানায় মব তৈরি করা, আওয়ামী লীগের একজন নেতাকে পাইলে তাকে তার বাসায় গিয়ে মব তৈরি করা, এক জায়গায় টাকা আছে সেখানে গিয়ে মব তৈরি করা। ঠিক আছে, এই যে এটা আমরা এই বাংলাদেশে এটা কখনো প্রত্যাশা করিনি, এটাকে কখনো কেউ আর সুযোগ দিবেন না, কখনো সুযোগ দিবেন না। আমি চাই, আজকে চাওয়া যে এই বাংলাদেশ সঠিক পথে চলুক। আজকে তো বলবো, হ্যাঁ, মানে যেদিন তারেক রহমান এবং ডক্টর ইউনূস মিটিং হলো, ঠিক আছে, আমি তো তাদের সাথে নিয়মিত কথাবার্তা হয়, যোগাযোগ হয়, হ্যাঁ, তো এই মিটিং হওয়ার আগ পর্যন্ত কি পরিমাণ আপনার হলো পেরেশানি দিছে পুরো রাষ্ট্রকে, রাষ্ট্রীয় ব্যবস্থাপনাকে কি পরিমাণ পেরেশানি দিছে। যে সকল জামাতের ভাইরা পিনাকি ভট্টাচার্য হয়ে আমাকে গালি দিচ্ছেন, এক্স্যাক্টলি অপেক্ষা করেন আপনারা, অপেক্ষা করেন, আপনারা চমক দেখবেন। আমি তো বলতেছি চমক দেখবেন আপনারা। হ্যাঁ, আমি সকল মানে ইসলামপন্থীদের, মুসলিমদেরকে সবাইকে বলবো যে আপনারা কেন, ওয়াই ইউ উইল নট সাপোর্ট হিম, ওয়াই? ওনলি বিকজ এই পোস্টটা যে আমার এই ইয়ং মাইয়াদের কাছে হট বানায় দিছে, 3 ইঞ্চির ভিতরে তারা পাই যেতেছে বেসুমার আরামের খবর, যেসব মাইয়াদের ভোদা গাং হয়ে যায় না তারা আমার চাইতেছে। এই যেসব মাইয়া তারা, ঠিক আছে, যেই আপনারা যারা এটাকে সাপোর্ট করছেন, আজকে আমি একটা কথা বলি যে ধরেন পিনাকি দাদা বাংলাদেশে আসছে এবং বাই এনি মিনস আপনার পরিবারের, আপনার মেয়ে, আপনার বউ, আপনার মা
আপনার ছেলে সবাই এই পিনাকি দাদার এই যে নাদিয়াকে পাঠানো নুড ছবি নেংটু ছবিগুলো তারা দেখেছে। ঠিক আছে, পিনাকি ভট্টাচার্য একটা আপনার বাসায় আসছে, আপনি আপনার মেয়ে, বউ, মা, সন্তান সবাইকে নিয়ে পিনাকি দাদার সাথে বসে এক টেবিলে ভাত খাবেন। খেতে পারবেন? খেতে পারবেন? আমি পারবো না, আমি পারবো না। মানুষ তো এই ধরনের ধাক্কা খাওয়ার পরে বিনয়ী হয়, বিনয়ী হয় না মানুষের। এই যে তুষার কি করছে, লাগাতে চাইছে নীলা ইসরাফিল রে। এই ঘটনার পরে তুষার বিনয়ী হয়েছে না, সে ফিল করতেছে না সে কাজটা খারাপ করছে। তাহলে পিনাকি ভট্টাচার্য একটা ন্যাংটা ছবি একটা মুসলিম নারীকে এভাবে পাঠাচ্ছে, হ্যাঁ পাঠাচ্ছে, আপনার হলো সেটা যখন এক্সপ্লোর হয়ে গেল তখন তার বিনয়ী হওয়া উচিত ছিল না? চুপ থাকা উচিত ছিল না? চুপ থাকা। ডিড হি ফিল এনি সরি? হ্যাঁ, ওকে, কোনো সরি ফিল করেছেন উনি? কোনো সরি ফিল করেছেন? দাদা আপনি কোনো সরি ফিল করেছেন? বলেন, বলেন সরি ফিল করেছেন? কেন সরি ফিল করেননি? কেন সরি ফিল করেননি? আরেকটা বিষয় যে যে পিনাকি দাদা একজন হিন্দু ধর্মের মানুষ, ঠিক আছে। আমি আমি মাঝে মাঝেই এই কথাটা বলতাম। আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই পিনাকি দাদাকে। উনি আমাকে গৌতম দাদার সাথে কানেক্ট করে দিয়েছিলেন, পরিচিত করিয়েছিলেন, এবং আপনার আমি সেখানে ছিলাম। ওই সময়ের কিছু ন্যারেটিভ যেটা তাদের কাছ থেকে আমার কাছে এসেছিল যে বাংলাদেশে ইসলামপন্থীদের বিরুদ্ধে বলা যাবে না, বলা যাবে না, বললে এখানে রাজনীতি করা যাবে না। এক্স্যাক্টলি তখনও আপনারা আপনার হলো আলেমদের বিরুদ্ধে বলছিলেন এবং আপনারা বুঝতেছিলেন যে তাদের বিরুদ্ধে বলা যাবে না, এবং আপনারা আপনাদের নীতি পরিবর্তন করেছেন। নীতি পরিবর্তন করে আপনার হলো ইসলামপন্থীদের পক্ষে বলা শুরু করেছেন। শুরু হলো ইসলামপন্থীদের ব্রেন ওয়াশ করা, চলছে ব্রেন ওয়াশ, চলছে চলছে চলতে চলতে পুরো মুসলিম কমিউনিটিকে চাকর বানায় দিছে, দাস বানায় দিছে, হুকুমের দাস বানায় দিছে, ব্রেন সাইকোলজিক্যালি ওয়াশ করে ফেলেছে, একবারে ওয়াশ করে ফেলেছে, ওয়াশ করে ফেলেছে। আরে বাপ রে বাপ, হাজার হাজার আলেম তাকে বলতেছে যে তিনি এই যুগের আবু তালেব। আস্তাগফিরুল্লাহ, সব ব্রেন ওয়াশ করে ফেলেছে, ব্রেন ওয়াশ করে ফেলেছে, পুরা মুসলিম কমিউনিটিকে গাইড করা শুরু করেছে। আলহামদুলিল্লাহ বলেন, শুকরিয়া আলহামদুলিল্লাহ বলেন, আমাদের সঙ্গে যে ইসলামিক যে গ্রুপটি ছিল তারা তাকে পরিত্যাগ করেছে। হ্যাঁ, ভারতের আগ্রাসন বিরোধী গুরুত্বপূর্ণ আরেকটি গ্রুপ, আমাদের বড় ভাই, ওনার নামটা আমি এখনো বলতেছি না কারণ উনি অনুমতি দেওয়া ছাড়া ওই নামটা আমি বলতে চাই না, ওনারা ওনাকে পরিত্যাগ করেছে। আমরা 4টা গ্রুপ আগ্রাসন বিরোধী লড়াই করেছিলাম, আমরা তাকে পরিত্যাগ করেছি। আমি কেন পরিত্যাগটা কেন করেছি দেখেন, বাংলাদেশটাকে চালাবে কে? বাংলাদেশটাকে চালাবে কে বলেন? বাংলাদেশটা চালাবে এদেশের সুধীজনরা, তাই না? যারা এখানে আইকন, যারা আইডল, এই সমাজের সুধীজন যারা ফোকাসিং, তারা যাদের কথা মানুষ শুনবে, তাদেরকে ধরে ধরে একজন একজন করে ভারতের দালাল বানানো হলো। ফখরুল সাহেবকে বানানো হলো, তারপরে হলো সালাউদ্দিন ভাইকে বানানো হলো, মির্জা আব্বাস ভাইকে বানানো হলো, জামাতের তাহির ভাইকে বানানো হলো, সালাউদ্দিন ভাইকে বানানো হলো, খুসরু ভাইকে বানানো হলো। কি দিয়ে বানালো? যে অমিত শাহ ওখানে উনি গিয়েছিলেন, ঠিক আছে, অমিত শাহ ওখানে উনি গিয়েছিলেন। বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি, তাদের